দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে, এদেশের যে আবেগ নিয়ে যে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। দুঃখজনক হলেও সত্য, তাজুল ইসলাম সাহেবের একটা বক্তব্যে আসে যে আমরা কাকে দিয়ে তদন্ত করব। যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, আপনি বলছেন সৎ, কেমন সৎ? আপনার ২ নম্বর ট্রাইব্যুনাল আদালতের একজন বিচারক, আমি বলবো যে উনি দোষরের থেকে সুবিধাভোগী, সেটা আপনারাই প্রমাণ করেছেন। ওনার নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে, তার মানে কি উনি ক্রিমিনাল একজন, উনি বিচারক থাকতে পারে না। কিন্তু আপনাদের ট্রাইব্যুনাল ২ এর বিচারক মঞ্জুরুল বাসির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরকে বসায় রেখে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন সংস্কার। এবং সত্যি কথা বলতে সবাই ভয় পায়, আমরা আসলে ভয় পাই না, কারণ আমরা শহীদের পিতা, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। ভয় পাই কারা? মুনাফিকরা ভয় পায়। যেমন পবিত্র কোরআনে বলা আছে যে ইহুদিদের প্রতি এইরকম আহ্বান আছে, তোমরা যদি তোমাদের এইটাকে সত্য মনে করো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। 1400 বছর আগে সেই আয়াত এখনো বহাল আছে, কোন ইহুদি আজ পর্যন্ত মৃত্যু কামনা করে নাই। তার মানে মুনাফিকরা মৃত্যু কামনা করতে ভয় পায়। আমরা মৃত্যু কামনা করতে ভয় পাই না, আমরা শহীদ হতে ভয় পাই না। আইন ল মিনিস্ট্রিতে এখনো যে পিএস হিসাবে আছে মাননীয় লর্ড ভেদা সাহেবের, উনি খায়রুল হকের পিএস ছিল। কেন? তাকে ছাড়া কি আপনি একটা পিএস ঠিক করতে পারেন নাই? তাকে এখনো কেন বহাল রাখা হয়েছে? প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোষর ঢুকাই রেখে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। এই কথাগুলো কেউ বলতে গেলে আমরা বলতে পারি না। আমাদের নাকি বিদেশ থেকে তারা বার্তা দেয়, বলতে বাধ্য হচ্ছি। একটা কেসে সবাইকে মাপ খালাস করে দিয়েছেন, বলে দিই বাবুল সাহেবকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, কিন্তু ওই কেসেই যারা আলেম ওলামা ছিল তাদেরকে এখন আটকায় রাখছেন। কোন আইনের বলে? বিডিআরের একটা কেসে তাদেরকে খালাস করে দেওয়া হয়েছে, তাদের শাস্তি হয়েছে, কিন্তু তাদেরকে আবার অস্ত্র আইন দেখায় আবার তাদেরকে আটকানো হয়েছে, আর 16 বছর তারা এখনো জেলে আছে। কোন আইনের বলে? এখনো যদি আমরা এই আইনই দেখতে হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা একটা বছর চলে গেল, যদি আইন ওই ব্রিটিশ আইনই মানতে হয়, যদি স্বৈরাচারের সেই সংবিধানই মানতে হয়, তাহলে আমাদের সন্তানরা তো সংবিধান মেনে আন্দোলন করে নাই। আর আপনাদেরকে কে বাধ্য করছে যে হচ্ছে সংবিধান মানতে হবে? এখানে আমি বলছি, আপনার লেখছেন জুলাই গণবিচার, গণহত্যার বিচার আলোচনা। আমি চাই এটা হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচারের আপডেট। আর ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল আদালতের নাম হওয়া উচিত ছিল আন্তর্জাতিক বিশেষ দ্রুত আইন আদালত। কারণ আপনারা যে সিস্টেমের কথা ভিতর দিয়ে যাচ্ছেন, আপনারা বলছেন পরবর্তী সরকার এসে আমাদের এই বিচার করে যাবে। ইম্পসিবল। আপনারা কোনো ভোটের মাধ্যমে এই ক্ষমতায় আসেন নাই। পরবর্তী যারাই আসবে তারা ভোটের বিনিময়ে ক্ষমতায় আসবে। তারা চোরের ভোট চায়, তারা ঘুষখোরের ভোট চায়, তারা চাঁদাবাজের ভোট চায়, তারা আওয়ামী লীগ দোসরের ভোটও তারা চায়। সত্যিকার অর্থে তারা এই ভোটের বিনিময়ে তারা ক্ষমতায় আসবে। তাদের এত ঠেকাই পড়ে নাই যে শহীদদের তারা বিচার করবে, যেখানে 20,000 জুলাই যোদ্ধাদের তারা বিচার করবে, কখনোই তারা করবে না। সুতরাং আমাদেরকে এই কথা, এটাই বাস্তবতা। কিন্তু এটা আমরা বললে আমরা আপনাদের কাছে অপ্রিয় হচ্ছি, আমরা অপ্রিয় হতে ভয় পাই না। আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আমি 17 সালে চাকরি ছেড়ে দিয়েছিলাম। সেটাও বলি, নিজের কথা বলতে হয়, কারণ না হলে তো কেউ জানবে না। এদেশে এসালামের মাধ্যমে এই শয়তান স্বৈরাচার সরকার লক্ষ কোটি টাকা পাচার করেছে, আর সেটাকে সহযোগিতা করেছে মুখোশধারী কিছু
ইসলামিক ব্যক্তিত্ব তারা, কারণ তারা ইসলামিক ব্যাংকগুলোকে বেশি টার্গেট করেছিল এবং তারা তাদের সহযোগিতায় এই লক্ষ কোটি টাকা পাচারে সহযোগিতা করেছে। আমি তখন যমুনা ব্যাংকে গুলশান ব্রাঞ্চের ম্যানেজার, 16 সালের শেষের দিকে আমাকে বলা হলো যে অমুক অমুককে লোন দিতে হবে। আমি বলি স্যার তাদের সিকিউরিটি ওনার একটা চেক দেবে। সরি, আমি আমার এই 20 বছর চাকরি জীবনে এমন কোনো আর্থিক্যাল কাজ করি নাই, সুতরাং চেকের বিনিময়ে কাউকে লোন করবে প্রপোজাল পাঠানো না। কারণ আপনারা সবাই জানেন যে কোনো লোন হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয়, কিন্তু প্রস্তাবনা আসতে হবে কোনো ব্রাঞ্চ থেকে। আমি যেহেতু ব্রাঞ্চ ম্যানেজার, আমি সেটাকে অস্বীকার করেছি এবং স্বাভাবিকভাবেই আমাকে ট্রান্সফার করা হয়েছে, হেড অফিসে ক্লোজ করা হয়েছে। আমি তখন বলছি যে চাকরি করবো না, এবং আমি তাই চাকরি করিনি। কিন্তু এই সৎ সাহসটা এদেশের লক্ষ লক্ষ বললে ভুলে কোটি কোটি লোক দেখাইতে পারে নাই, আর দেখাইতে পারে নাই বলেই আজকে আমরা এই 16 বছর 17 বছর দেশটাকে ধ্বংস হতে আমাদের চোখের সামনে দেখেছি। এই 7 বছর আমি আমার যে পড়াশোনা তার উপর যেহেতু কিছু আমার কাজ আছে, আমি ডাইং ওয়াশিং এর একটা কেমিক্যাল, সেটা আমি প্যাটেন্ট ওনার, আমি ইটিপি নিয়ে কাজ করেছি। এই জন্যই এটা বলবো যে আমাদের দেশের গার্মেন্টসকে নিয়ে আমরা অনেক আশাবাদ ব্যক্ত করি, অনেক ভালো ভালো কথা বলি, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এসব বলি, কিন্তু ভিতরকার চিত্রটা কি? আমাদের এক্সপোর্টের র মেটেরিয়ালসের 70 থেকে 80% আমরা আবার ব্যাক টু ব্যাক এলসি দিয়ে চায়না থেকে আমরা আমদানি করি, বা সুতা যেগুলো অনেক আছে তোলা আমরা ইন্ডিয়া থেকে আনি। আচ্ছা, আমরা মূলত এখানে বলা হয় যে আমরা শুধু মজুরিটা পাই। ওকে, ভালো কথা, মজুরি হলো, আমরা কর্মসংস্থান দেখলাম, কিন্তু যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে আপনি বিগত এই 16 বছরের হিসাব নেন, তার সব টাকা আসেনি। তার মানে কি? আমাকে আভ্যন্তরীণভাবে কিছু আমাকে কর্মসংস্থান দেখালেন, কিন্তু সামগ্রিকভাবে আমার দেশের টাকা পাচার করলেন এক্সপোর্টের নামে। আচ্ছা, আমার পরিবেশের যে ক্ষতি করা হয়েছে তাকে যদি আপনি ফিনান্সিয়াল ভ্যালুতে কনভার্ট করেন, আমাদের নদী, খাল, বিল, প্রত্যেকটা পানি, এবং এখন আমরা খাওয়ার পানি পাই না, কারণ মানুষের যে রোগ ব্যাধি হচ্ছে তার জন্য আমাদের চিকিৎসা খরচ, সামগ্রিকভাবে আমি মনে করি এই গার্মেন্টস গুলো আমাদের রাষ্ট্রকে যদি আমরা নেট ব্যালেন্সিং করি আমাদের ক্ষতি করেছে। হ্যাঁ, তাহলে এটা বন্ধ করে দিতে হবে না। পৃথিবীর গ্রিন গার্মেন্টস এর 80% বাংলাদেশে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমি ম্যাডামকে বলবো গ্রিন গার্মেন্ট ছাড়া কোনো গার্মেন্ট থাকতে পারবে না। পরিবেশের ক্ষতি করে অর্থ পাচার করার জন্য এই গার্মেন্টস গুলো রাখার দরকার নেই। আপনার কাছে জোর দাবি জানাবো, পৃথিবীর আপনার এমন আইন করতে হবে মমতাজ আর গদিরা কিভাবে সংসদ সদস্য হয়, এবং তাদের কিভাবে মাননীয় সংসদ সদস্য তাকে আহ্বান করতে হবে। আমাদের দেশে কি এত যোগ্য লোকের অভাব পড়ে গেছে? তার মানে কি আপনার আইনের ঘাটতি আছে, যার জন্য গদি আর মমতাজরা সংসদ সদস্য হতে পারে? আপনার আইন চেঞ্জ করবেন, উদ্যোগ নেবেন। আর একটা বিষয়, যেহেতু সংস্কারের প্রশ্ন আসছে, কোন সংসদ সদস্য প্রার্থী সে তার পেশায় যখন বলবে যে রাজনীতিবিদ, তাকে একবারে ডিসকোয়ালিফাইড করবে। তার বৈধ আয় থাকতে হবে, তার টিম থাকতে হবে। যদি সে প্রুভ করতে পারে যে সে শুধুমাত্র সেবা করার জন্যই রাজনীতি করে, এমন কোয়ালিফাইড লোককেই আপনার রাজনীতি করার সুযোগ দিবেন, সেই আইন করবেন। এই আইনে কেউ বাধা দিবে না, কারণ আপনার তো ভোট নেওয়ার কোনো দরকার নেই। বর্তমান সরকারের ভোট নেওয়ার কোনো দরকার নেই। সুতরাং যা চেঞ্জ করার এখনই করার সময়। আর যদি এটা না করতে পারেন তাহলে শহীদদের আবেগের সাথে, শহীদদের রক্তের সাথে এটা বেইমানি করা হবে।